গুড মর্নিং স্টুডেন্টস। সামনে ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছো যে আমরা কি রিলেটেড বা কোন টপিক পড়তে চলেছি। তো আমরা যেটা আজ পড়ব সেটা হচ্ছে পালস বা হাউ টু চেক পালস বা হাউ টু মেজার পালস রেট বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পালস রেট অ্যান্ড হার্ট রেট, what are the equipments we require during the procedure of checking the pulse and where we can check pulse. Okay, so let's see. It is an alternate expansion and recoil of an artery as the wave of blood is forced through it by the contraction of the লেফট ভেন্ট্রিকল। তাহলে এটা বুঝতে পারলে পালসেশন হচ্ছে সেটাই যেটা কিনা হার্ট যখন কন্ট্রাকশন করছে করার ফলে হার্টের লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করছে সেই ফোর্সটা আমরা একটা আর্টারির মাধ্যমে যে ফিলিংসটা পাচ্ছি সেইটা কি একটা অল্টারনেট এক্সপ্যানশন অ্যান্ড রিকয়েল অফ দ্য আর্টারি। ঠিক আছে, তাকে আমরা পালস বলছি। এটা আমরা সাধারণত আর্টারিতেই মানে ফিল করি বা বুঝতে পারি। ঠিক আছে, মানে পালসেশন অফ আর্টারি ইজ কল্ড পালস। আর it is felt where the artery is near the surfaces and passes over a bone due to alternate contraction and expansion of the artery। মানে যেখানে বনি প্রমিনেন্স তার উপর দিয়ে যে আর্টারিগুলো গেছে আমরা সেগুলো ভালো করে ফিল করতে পারি, সেখানে আমরা পালস চেক করব বা করা শিখব। আর কি আছে আমাদের এটা একদম মানে মাথায় ঢুকিয়ে নিতে হবে, এই পালস বা হার্ট রেট বা হার্ট বিট কখনো মানে আমাদের নিজেদের ইচ্ছের বিরুদ্ধে আমরা একে কন্ট্রোল করতে পারি না, মানে ইট ইজ নট আন্ডার দ্য কন্ট্রোল অফ আ পারসন। ওকে, নেক্সট ফিজিওলজি অ্যান্ড রেগুলেশন অফ পালস। মানে পালসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে কিছু ফিজিওলজি আমাদের জানতে হবে এটা মানে পালস নিয়ে পড়াশুনো করতে গেলে। তাহলে সেগুলো কী কী, যেমন ধরো যে এই যে পালস যে ফোর্সটা সেটা ডিপেন্ডস করছে বা হার্টবিট যেটা সেটা ডিপেন্ড করছে আমাদের শরীরে যে ইলেকট্রোলাইটগুলো আছে তার প্রপোর্শনের উপর, মানে অনুপাতের উপর। সেগুলো কি ম্যাক্সিমাম সিগনিফিক্যান্ট আয়ন যেগুলো সেগুলো হলো ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এক্সেট্রা। তাদের প্রপোর্শনের উপর ডিপেন্ড করে আমাদের পালসের ফোর্স অ্যান্ড রেট ডিপেন্ড করে। ঠিক আছে, নেক্সট কি the presence of electrolyte ensure the rhythmicity of contraction of the heart। মানে rhythmicity মানে কি একটা রিদম। এই হার্টবিটটা তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ ভিডিওটা যেটা কন্টিনিউয়াসলি যাচ্ছে, দেখো একটা পার্টিকুলার রিদমে যাচ্ছে, একটা পার্টিকুলার টাইমের এগেনস্টে দেখো প্রত্যেকটা বিট কিন্তু আসছে বা প্রত্যেকটা স্পাইক আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা কন্ট্রাকশানের জন্য আমরা এই বিটগুলো দেখতে পাচ্ছি। তাহলে সেটা ডিপেন্ড করছে কিসের উপরে, ইলেকট্রোলাইটের প্রেজেন্সের উপরে। তাহলে ইলেকট্রোলাইটগুলো কী কী, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আরও আছে। ঠিক আছে, এছাড়া কি ক্যালসিয়াম কী করে, ইনক্রিজেস কন্ট্রাক্টিবিলিটি অ্যান্ড প্রলং সিস্টোল। এতদিনে তোমরা বুঝে গেছো সিস্টোল মানে কি। তাহলে এই ক্যালসিয়াম আয়ন চেষ্টা করে কন্ট্রাক্টিবিলিটি বাড়িয়ে দিতে এবং সিস্টোলকে প্রলং করতে, মানে ডিউরেশন বাড়াতে। আর পটাশিয়াম কী করে, পটাশিয়াম চেষ্টা করে কন্ট্রাক্টিবিলিটিটাকে কমিয়ে দিতে এবং রিল্যাক্সেশনে মানে ডায়াস্টোলে। তাহলে বুঝলে এখানে ক্যালসিয়াম আর পটাশিয়াম কিন্তু কন্ট্রাডিক্টরি রোল প্লে করে। তাহলে এদের ইকুয়াল ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আমাদের হার্টের কন্ট্রাকশন এবং রিদমটা মেনটেন হয়। ঠিক আছে, নেক্সট ডিক্রিজ কন্ট্রাক্টিবিলিটি ডিউ টু লো সোডিয়াম অলসো। মানে আমাদের অনেক সময় সোডিয়াম লেভেল যদি কমেও যায় ব্লাডে সেক্ষেত্রেও কিন্তু আমাদের কন্ট্রাক্টিবিলিটি, হার্টের কন্ট্রাক্টিবিলিটি কমে যায়। ঠিক আছে, সেটা মাথায় রাখতে হবে। নেক্সট দ্য হার্টবিট ইজ ইনক্রিজড বাই অ্যান ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড। অনেক সময় হয় কার্বন ডাইঅক্সাইড ব্লাডে যদি অ্যামাউন্টে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের হার্টবিট বেড়ে যায় বা হার্ট রেট বেড়ে যায়। নেক্সট কিছু ড্রাগ আছে যেগুলো খেলে আমাদের হার্টবিট বেড়ে যায়, যেমন ধরো ক্যাফেইন,
থাইরয়েড মানে যাদের হরমোনাল থেরাপি চলছে, অ্যাট্রোপিন ইঞ্জেকশন, অ্যাড্রিনালিন, বা এছাড়া কিছু কার্ডিয়াক ডিপ্রেশান্ট আছে, মানে যেগুলো হার্ট রেটকে ডিপ্রেস করে দেয়, যেমন ডিজিটালিস। মানে এরা কী করে, তাহলে কিছু ড্রাগ আছে যেগুলো আমাদের হার্ট রেটকে বাড়িয়ে দেয়, আর কিছু ড্রাগ আছে যেগুলো হার্ট রেটকে কমিয়ে দেয়। তাহলে সেগুলো আমাদের জেনে রাখতে হবে। তাহলে আমরা যদি না নর্মাল ভ্যালু জানি, তাহলে কিন্তু আমরা জানতে পারবো না কারোর হার্ট রেট কত। জানার পর হঠাৎ করে আমরা কোনো ডিসিশনও নিতে পারবো না। আমি যদি জানি দ্য পেশেন্ট ইজ অন ডিজিটালিস, তাহলে আমি বুঝতে পারবো তার হার্ট রেট কম হওয়ার কারণ কি। ঠিক আছে, নেক্সট, আ সাডেন ড্রপ ইন প্রেশার মে বি ইন্ডিকেটিভ অফ ইন্টারনাল হেমারেজ। মানে কি হয়, অনেক সময় আমরা দেখতে পাই পেশেন্টকে যে হঠাৎ করে তুমি চেক করে এলে একটা পোস্ট অপারেটিভ পেশেন্টের পালস বা হার্ট রেট, এবার দেখলে হঠাৎ 15 মিনিট পর সাডেনলি তুমি যেটা 80 বিটস পার মিনিট পেয়েছিলে সেটা হঠাৎ করে 50 বিটস পার মিনিট হয়ে গেছে। তাহলে কি, সেটা অনেক সময় হয় কেন, ইন্টারনাল ব্লিডিংয়ের জন্য, মানে ফ্লুইড লস হয়েছে, তাহলে ভলিউম লস, সেক্ষেত্রে হার্ট রেট কিন্তু আমাদের কমে যেতে পারে, সেটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট, ফিবল পালস। ফিবল পালস মানে কি, যে পালসটা তুমি যে ভলিউম বা তার যে টোন পেয়েছিলে সেটাও কিন্তু অনেক সময় দেখা যায় সাডেনলি কমে গেছে, সেটা থেকেও আমরা বুঝতে পারি যে পেশেন্টের প্রেশার ফল করেছে। ঠিক আছে, স্টেথোস্কোপ দিয়ে আমরা এই কিন্তু অসকালটেশনটা করতে পারি এবং শুনতে পারি। ঠিক আছে, এই পালসেশনটা বা ফিল করতে পারি। নেক্সট, for checking pulse, patient should be made comfortable and calm before the pulse is taken. তাহলে পেশেন্টকে আমরা যখন পালস চেক করব, পেশেন্টকে কিন্তু একটু কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট এবং মেন্টাল স্টেট একটু কাম হতে হবে। ঠিক আছে, নাহলে আমরা এক্স্যাক্ট যে ভ্যালু সেটা পাবো না, তখন আমাদের ভ্যালুটা ডিফারেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমরা যখন পালস চেক করব একটা ফার্ম হোল্ড করব রিস্টটাকে, মানে কোনো না টাইট না খুব সফট হলে আমরা ফিল করতে পারবো না, আবার খুব যদি টাইট কম্প্রেস করে ফেলি হাতটাকে ধরে, তাহলে কিন্তু আবার পালসেশন পাবো না। তাহলে আমাদেরকে একটা ফার্ম হোল্ডস অফ দ্য রিস্ট, মানে রিস্টটাকে ফার্মলি হোল্ড করতে হবে, যার ফলে আমরা পালসটা চেক করতে পারবো। নেক্সট, calm, quiet, skillful and so thoughtful nurse help to reduce patient's anxiety to a great extent. মানে নার্স যখনই কাম কোয়াইট এনভায়রনমেন্টে পেশেন্টের একটা পালসেশন চেক করবে, তখন পেশেন্টও কিন্তু কুল থাকার চেষ্টা করবে। কিন্তু দেখা গেল হেলথ কেয়ার প্রফেশনালস খুব হারিতে আছে, মানে তাড়াহুড়ো করছে, সেক্ষেত্রে পেশেন্টও কিন্তু বুঝতে পারবে না এবং সেও কিন্তু অ্যাংজাইটি ফিল করতে পারে। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে যখন আমরা কোনো প্রসিডিওর করব, যেন আমরা মেন্টালি ইমোশনালি কুল থাকি এবং প্রসিডিওরটা খুব ঠান্ডা মাথায় করতে পারি। তাহলে এবার মোটামুটি আমরা কি বুঝলাম, তাহলে নার্সের ফেশিয়াল জেস্চার যেন এমন হবে যে পেশেন্ট কোনো যদি আমরা অ্যাবনর্মাল রিডিংও পাই, যেন সেটা পেশেন্ট আভাস না পায়। আর যদি পেশেন্টকে বলতেই হয়, তাহলে যদি হিউজ অ্যামাউন্ট আমি হার্টবিট হয়তো অল্টারেশন পেয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে আর কি কন্ট্রোল করতে হবে এবং তাকে সেভাবে বোঝাতে হবে যাতে পেশেন্টের অ্যাংজাইটি না হয়। ঠিক আছে, মানে পেশেন্টকে সবসময় আমাদের কুল রাখতে হবে, যাতে আমাদের কারণে বা হেলথ কেয়ার প্রফেশনালের কারণে যেন পেশেন্টের কোনো হার্টবিট এক্সট্রা না বেড়ে যায় বা কোনো অ্যাংজাইটি না হয়। ঠিক আছে, নেক্সট যেটা পড়বো সেটা হলো নর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ পালস। মানে পালসের নর্মাল ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী। ফার্স্ট, রেট। মানে আমরা মোটামুটি জানি একটা অ্যাডাল্ট পার্সনের পালস রেট 60 to 100 বিটস পার মিনিট নর্মাল। ঠিক আছে, এটাই হচ্ছে নর্মাল রেট অফ অ্যান অ্যাডাল্ট। ঠিক আছে, নেক্সট, রিদমের মধ্যে বলা হচ্ছে তোমরা যে যদি ভিডিওটার যে ওয়েভটা যাচ্ছে সেটা খেয়াল করো, একটা নর্মাল রিদমে যাচ্ছে। একটা পার্টিকুলার সেকেন্ড যদি কাউন্ট করতে থাকো, দেখো একটা পার্টিকুলার সেকেন্ডের মধ্যে দিয়ে কিন্তু এটা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে রিদম। তাহলে বিটস আর রেগুলার অ্যান্ড দ্য ইন্টারভ্যাল বিটুইন বিটস আর অফ সেম লেন্থ। ঠিক আছে, নেক্সট, ভলিউম বলতে বলা হচ্ছে যে পার্টিকুলার বিটের জন্যে কতটা ব্লাড ভলিউম পাস করছে। মানে
amount of blood in the artery in each beat and is same in each beat under normal condition. ঠিক আছে, প্রত্যেকটা বিটে সেম ভলিউম অফ ব্লাড আর্টারি দিয়ে পাস করছে। নেক্সট, টেনশন মানে হচ্ছে কতটা স্ট্রেচ করতে পারছে একটা আর্টারি, এই যে পালসেশনটা যাচ্ছে, মানে আমরা পড়েছিলাম কন্ট্রাক্টিবিলিটি হচ্ছে একটা আর্টারির মধ্যে, সেটাই আমরা পালস ফিল করছি। তাহলে সেক্ষেত্রে পালসেশন হওয়ার জন্যে যে নর্মাল স্ট্রেচেবিলিটি একটা আর্টারির, সেটাকে বলা হচ্ছে, সেটা হেলদি কন্ডিশনে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অবধি ও আর্টারিটা স্ট্রেচ করতে পারে, সেটাকেই টেনশন বলা হচ্ছে। আর কি, কম্প্রেসাবিলিটি অফ দ্য আর্টারি, মানে এই যে আমরা কম্প্রেস করব পালসেশনটা ফিল করার জন্য, সেটাকে বোঝানো হচ্ছে। তুমি কম্প্রেস করলে সার্কুলেশন স্টপ হলো বা অল্টারেশন হলো বা কমে গেল, কিন্তু যদি তুমি আবার ছেড়ে দাও, পালসের প্রেশারটা রিলিজ করে দিলে, তখন কিন্তু আবার ব্লাড সার্কুলেশনটা আবার নর্মাল ছিল, নর্মাল হয়ে গেল, এটাকে বোঝানো হচ্ছে কম্প্রেসাবিলিটি অফ আর্টারি। যদি খুব ঠিক আর্টারি হয়, তুমি কম্প্রেস করতে পারবে না, সেটাকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে নর্মাল পালস সবসময় তুমি কম্প্রেস করার সময় ফিল করতে পারবে, আর কম্প্রেস করা ছেড়ে দিলে তুমি আবার সেম প্রেশারেও ব্লাড সার্কুলেশন হতে থাকবে, এটা বোঝানো হলো। নেক্সট, কন্ডিশন অফ দ্য আর্টারি, তাহলে নর্মালি আর্টারি ফার্ম হয়, রাউন্ড হয়, ইলাস্টিক হয়, স্ট্রেট হয়। ঠিক আছে, তাহলে নর্মাল ভেরিয়েশন অফ দ্য পালস। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেরিয়েশন অফ পালস, মানে অ্যাকর্ডিং টু এজ গ্রুপ পালসেশন কিন্তু ভ্যারি করে, মানে ম্যান টু ম্যান বা এজ ওয়াইজ ডিফারেন্ট হয় পালসেশন। তাহলে আমরা যদি সেটা দেখি, যেমন ধরো নিউবর্নের ক্ষেত্রে যেটা নর্মাল পালস রেট অ্যাভারেজ মানে গড়, সেটা হলো 140 বিটস পার মিনিট। সেরকমই 1 বছরের বাচ্চার যদি আমরা পালস রেট দেখি, অ্যাভারেজ পালস রেট 120 বিটস পার মিনিট, এবং 2 থেকে 5 বছরের বাচ্চার যদি অ্যাভারেজ পালস রেট দেখা যায়, সেটা দেখা গেছে 100 বিটস পার মিনিট। 5 থেকে 10 বছরের চাইল্ডের যদি অ্যাভারেজ পালস রেট দেখা যায়, সেটা 90 বিটস পার মিনিট। এবং অ্যাডাল্টের ক্ষেত্রে এটা এখানে তোমাদের বইতে আছে 70 to 80 বিটস পার মিনিট, কিন্তু তোমরা যদি কেউ 60 to 100 বিটস পার মিনিটও বলো, সেটা কিন্তু নর্মাল। কেননা আমাদের 70, কেউ যদি বলো 72, সেটা কি ভুল হবে? কখনো না, কিন্তু এটা একটা রেঞ্জের মধ্যে পড়ে। এবার কেউ ঘুমিয়ে থাকলে আমাদের বিলো 70 হতে পারে, তার মানে কি তার কমে গেছে? তা কিন্তু নয়। ঠিক আছে, মোটামুটি অ্যাডাল্ট পার্সনের পালস রেট ভ্যারি করে 60 to 100 বিটস পার মিনিটের ভেতর। ঠিক আছে, নেক্সট, ওল্ড এজ পার্সনের ক্ষেত্রে কি হয়, যত এজ বাড়তে থাকে তত পালস রেটটাও স্লোয়ার হয়ে যায়, মানে আস্তে আস্তে কম হতে থাকে। আর এক্সট্রিম ওল্ড এজ যে ক্ষেত্রে হয়ে যাচ্ছে, এক্সট্রিম ওল্ড এজ মানে ধরো 80 অ্যাবাভ বা 80 অ্যারাউন্ড, সেক্ষেত্রে কিন্তু পালস রেটটা আবার র্যাপিড হয়ে যায়। ঠিক আছে, নেক্সট, সেক্স। এক্ষেত্রে কি হচ্ছে, যে দেখা যাচ্ছে মোটামুটি ওমেনদের থেকে মেল পার্সনদের অ্যাপ্রক্স 5 বিটস ফাস্টার থাকে, মানে বেশি থাকে। নেক্সট, পজিশন মানে দেখা গেল যখন পালস রেটটা আমরা স্ট্যান্ডিং পজিশনে আছি তখন একটু বেশি থাকে, এবং যখন আমরা সিটিং পজিশনে বা লাইং পজিশনে আছি তখন পালস রেট একটু কম থাকে। ঠিক আছে, মানে স্ট্যান্ডিং পজিশন থেকে একটু কম থাকে। কিন্তু আবার যদি তুমি মানে লাইং পজিশনের সঙ্গে সিটিং পজিশনের কম্প্যারিজনে যাও, সেক্ষেত্রে দেখা যাবে সিটিং পজিশনে আবার বেশি আছে দেন লাইং পজিশন। ঠিক আছে, এছাড়া কি, এক্সারসাইজ অ্যান্ড ওয়ার্ক, মানে আমরা যদি এক্সারসাইজ করি বা ঘুমোই, তখন কিন্তু মানে এক্সারসাইজে যেমন বেড়ে যাচ্ছে আমাদের হার্ট রেট, তেমনি বা পালস রেট, তেমনি ঘুমোনোর সময় বা রেস্টের সময় কিন্তু আমাদের পালস রেট কমে যাচ্ছে। মোটামুটি এই হলো আমাদের নর্মাল ভেরিয়েশন অফ পালস, যাতে তোমরা কখনো মানে মিসআন্ডারস্ট্যান্ড না করো যে পালসটা হঠাৎ কেন বেড়ে গেল। দেখবে যখন পেশেন্ট অপারেটিভ কন্ডিশনে যাচ্ছে, অ্যাংজাইটিতে আছে, তার ক্ষেত্রে কিন্তু তুমি পালস রেটটা বেশি পাবে। আবার পেশেন্ট ঘুম থেকে উঠেছে, ধীরে ধীরে তুমি তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছো, তাকে কমফোর্ট দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু পালস রেটটা আবার আস্তে আস্তে দেখবে মানে নর্মাল কন্ডিশনে আছে বা উইদিন নর্মাল রেঞ্জে আছে। ঠিক আছে, এছাড়া আছে ইমোশনের ক্ষেত্রে যখন আমরা দেখি যে ইমোশনাল হয়ে যায় বা এক্সাইটমেন্টে, দেখবে খেয়াল করে যে আমাদের পালস রেটটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে,
নেক্সট, ফ্যাক্টার্স অ্যাফেক্টিং পালস রেট। তোমরা এটা ভালো করে বুঝে গেছো যে কিছু কিছু ফ্যাক্টার্স আছে যেগুলো আমাদের পালস রেটকে অ্যাফেক্ট করে। তাহলে সেগুলোর ভেতরে কী কী জিনিস আমাদের মোটামুটি একটু অ্যাফেক্ট করছে সেগুলো আমরা একটু এবার দেখে নেব, ঠিক আছে? এই যে ভ্যারিয়েশনগুলো আমরা পড়লাম এগুলোর মধ্যেই কিন্তু আমাদের মোটামুটি ফ্যাক্টার্সগুলো বলা হয়ে গেছে, মানে কোন কোন কন্ডিশনে আমাদের পালস রেট বেড়ে যাবে, কোন কোন কন্ডিশনে কমতে পারে, ঠিক আছে? মানে চেঞ্জ হতে পারে। কোন কোন ফ্যাক্টর তাহলে পালস রেটকে অ্যাফেক্ট করে? ফার্স্ট কী আছে? এক্সারসাইজ। আমরা বললামই যে অ্যাক্টিভিটি যদি আমি করি তাহলে পালস রেট অ্যাপ্রক্সিমেটলি 20 to 30 বিটস পার মিনিট বেড়ে যেতে পারে, ঠিক আছে? নেক্সট আছে এজ। তাহলে আমরা আগেই পড়েছি যে এজ ওয়াইজ কেমন আমাদের পালসেশনটা ভ্যারি করে, মানে বাচ্চাদের ক্ষেত্রে যেটা 140 বিটস পার মিনিট সেটা ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে বা অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু এটা 60 to 100 বিটস পার মিনিট হচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারছি কোথায় ভ্যারিয়েশন বা এজটা কী করে এফেক্ট করলো পালস রেটকে। নেক্সট, জেন্ডারের ক্ষেত্রেও আমরা পড়লাম যে ফিমেলদের পালস রেটটা একটু অল্টার করছে, অ্যাপ্রক্স 5 বিটস পার মিনিট। নেক্সট 5 to 10 বিটস পার মিনিট। নেক্সট, সাইজ বা বডি মাস। সেক্ষেত্রে কী হচ্ছে, যারা মানে স্মল বডি হোল্ডার তাদের ক্ষেত্রে কি হয় যে হার্ট রেটটা একটু ফাস্টার হচ্ছে, কেন? কম্পেনসেশন করার জন্য, ঠিক আছে? আর লার্জার যাদের বডি মাস বা বডি বিল্ড তাদের ক্ষেত্রে কী হচ্ছে, পালস রেটটা স্মলার মেলসের থেকে বা স্মলার স্ট্রেচারের থেকে একটু কম হচ্ছে, ঠিক আছে? এবং কি রিলিজ বা স্লিপ বা রেস্টের ক্ষেত্রে তাদের কিন্তু আবার পালস রেটটা ড্রপও করে। নেক্সট আছে ফিজিক্যাল কন্ডিশন। ফিজিক্যাল কন্ডিশন বলতে যেমন ধরো কোনো পেন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পালস রেটটা বেড়ে যাবে, এরকম। নেক্সট কী আছে? ডিজিজ স্টেট। ডিজিজ স্টেট মানে কি, যেমন কিছু ডিজিজ আছে যেমন ফিভার, হার্ট রেটটা বেড়ে যাচ্ছে। শক, হার্ট রেটটা কমে যাচ্ছে। যদি ব্লিডিং হয়ে থাকে, আমরা দেখছি না সাডেনলি ব্লিডিং হলো, তাহলে আমরা বুঝতেই পারছি যে সেক্ষেত্রে সার্কুলেশন মেনটেন করার জন্য আবার হার্ট রেটটা সাডেনলি বেড়ে যেতে পারে, মানে কম্পেনসেটরি মেকানিজম, ঠিক আছে? নেক্সট, মেডিকেশনের ক্ষেত্রে কিছু মেডিসিন আছে যেগুলো আমাদের হার্ট রেট বাড়িয়ে দেয়, কিছু কমিয়ে দেয়। আমরা এগুলো একটু আগেই ডিসকাস করেছি বলে এখানে আর ডিসকাস করলাম না। ইমোশনাল স্টেট, যেমন ডিপ্রেশন, ফিয়ার, অ্যাংজাইটি, অ্যাঙ্গার, চেঞ্জ অফ পজিশন, মানে আমরা পড়লাম সিটিং, স্ট্যান্ডিং, লাইং, যে সিটিং যে পালস রেট আমি সিটিং পজিশনে পাবো, যদি লাইং কন্ডিশন হয় তাহলে তার থেকে লাইংয়ের থেকে আমি 5 থেকে 10 বিটস পার মিনিট বেশি পেতে পারি, ঠিক আছে? আর কি ফুড, কিছু কিছু ফুড আছে আমরা যেগুলো খাওয়ার পর মানে রিক্রিয়েশন হিসেবে কাজ করে বা আনন্দ হয়, তখন হার্ট রেটটা বেড়ে যায়, এটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে? ওয়েদার, কোল্ড ওয়েদারে তখন পালস রেট কী হয়, যদি কোল্ড ওয়েদার হয় তাহলে কমে যাবে পালস রেট, এবং গরমকালে আমরা দেখি না যে পালস রেটটা বেড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা যখন এটার পড়ার এই জন্যই দরকার, আমরা যখন পেশেন্টকে হিট অ্যাপ্লিকেশন করব সেক্ষেত্রে কিন্তু হিটটা মানে পালস রেটটা বেড়ে যাবে, আর কোল্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পালস রেটটা কিন্তু কমে যাবে। কেন? যদি আমি কোল্ড অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে যে হাইপোথার্মিয়া হয় এবং পালস রেটটা কমে যেতে থাকে আস্তে আস্তে, ঠিক আছে? জাস্ট ছবিটা দেখে নাও, যে এক্ষেত্রে দেখো জাস্ট মানে আমরা যেটা এতক্ষণ পড়লাম ভ্যারিয়েশনটা সেটাই। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1 ডিগ্রি পালস মানে 10 বিটস। 1 ডিগ্রি মানে আমি বলতে চাইছি 10 বিটস করে বেড়ে যায়। টেম্পারেচার যদি 1 ডিগ্রি বাড়ে তাহলে পালস রেট 10 ইনক্রিজ করে। তাহলে এখানে দেখো 100 ডিগ্রি ফারেনহাইট অর 38 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? সেক্ষেত্রে আমি হার্টবিট কত পাবো? 90 বিটস পার মিনিট। 101 সাইমালটেনিয়াসলি এরকম 10 করে বাড়তে থেকেছে, বুঝতে পারলে? তাহলে পালস রেট টেম্পারেচারের সঙ্গে কী রিলেশন সেটা আমরা বুঝলাম, যে আমার যদি পেশেন্টের টেম্পারেচার 1 ডিগ্রি করে বাড়তে থাকে পালস রেট বাড়বে 10 বিটস পার মিনিট, ওকে? সেই রকমই পালসের সাথে রেসপিরেশনের রিলেশন আছে। তাহলে পালস
এবং রেসপিরেশনের যে রেশিও সেটা হলো 4:1। তার মানে কি, পালস যদি 4টে বিট বাড়ে তাহলে রেসপিরেশন একটা ব্রিথস করে ইনক্রিজ করতে থাকবে, এটাই এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, নেক্সট অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক। এতক্ষণ আমরা নর্মাল ক্যারেক্টারিস্টিক্স পড়েছি, তাদের ফ্যাক্টরসগুলো পড়েছি যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং পালস। এবার আমরা দেখব পালসের কিছু অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাহলে সেগুলোর মধ্যে কি, ফার্স্ট এসছে রেট। রেটের ক্ষেত্রে যদি আমি অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক দেখতে চাই, দেখব দু রকম, ট্যাকিকার্ডিয়া আর ব্র্যাডিকার্ডিয়া। তোমাদের স্পেলিংগুলো কিন্তু প্রনাউন্স করতে হবে এবং স্পেলিংটা পারলে 10বার করে লেখা প্র্যাকটিস করো, এটা কিন্তু অবজেক্টিভ কোশ্চেনেও আসবেই। ঠিক আছে, তাহলে ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে when the heart rate is above 100 beats per minute। ওকে, এবং ব্র্যাডিকার্ডিয়া সেটা কি, when the heart rate is below 50 beats per minute। ওকে, সব সময় ইউনিট বলবে, না হলে কিন্তু সেই ভ্যালুটার আর কোনো দাম রইল না। ঠিক আছে, নেক্সট আছে অ্যাবনর্মাল রিদম। রিদম মানে তোমরা দেখছো ভিডিওটাতে পার্টিকুলার একটা রিদমে আসছে পার্টিকুলার টাইমের এগেনস্টে। তাহলে সেক্ষেত্রে তাহলে দু রকম হতে পারে, একটা হচ্ছে রেগুলারলি ইররেগুলার, মানে পার্টিকুলার যে রেগুলার টাইমিং ছিল সেটা ইরেগুলার হচ্ছে, কিন্তু ঠিক সেই টাইমটা অন্তর অন্তর, যেমন ধরো 0.3 সেকেন্ডে একটা করে বিটস আসছিল, দেখা গেল এখন 0.4-এ আসছে, তো প্রত্যেকটাই কিন্তু 0.4-এ এভাবে ডিউরেশনটা মেনটেন করছে। আরেকটা কি আছে, ইরেগুলারলি ইরেগুলার। তার মানে কি, যেটা 0.4-এ আসছিল সেটা কখনো 0.5-এ আসছে, কখনো 0.2-তে আসছে, কখনো 0.6-এ আসছে, মানে ইরেগুলারিটিটাও মেনটেন হচ্ছে না। বোঝা গেল, এটাকেই বলা হচ্ছে ডেঞ্জারাস সাইন। ঠিক আছে, নেক্সট অ্যাবনর্মাল ভলিউম। তাহলে অ্যাবনর্মাল ভলিউম কখন হবে, যখন আমাদের ভলিউম কমে যাবে সার্কুলেটরি সিস্টেমে, তাহলে সেক্ষেত্রে কি, বা ভলিউম বেড়ে যাবে, সেটা হাইপারটেনশনে হতে পারে, হাইপোটেনশনেও হতে পারে, মানে বডি ভলিউম যদি লস হয় সেক্ষেত্রে আমি হাইপোটেনশন বলছি, বা ব্লিডিং, এনি টাইপ অফ ব্লিডিং, সেক্ষেত্রে অ্যাবনর্মাল ভলিউম হতে পারে। নেক্সট অ্যাবনর্মাল টেনশন, মানে কি, আমরা পড়লাম না স্ট্রেচেবিলিটি, তাহলে অ্যাবনর্মাল টেনশনের ক্ষেত্রে কি, যেমন ধরো হাই টেনশন বা বাউন্ডিং পালস, তুমি পালসটা যখন ফিল করবে দেখবে একদম ধূপ ধূপ করে তুমি ফিলটাই করতে পারবে যে অ্যাবনর্মালি মনে হচ্ছে, যে বাউন্ডিং পালস বলছি আমরা তাকে। এবং টেনশনটা সেক্ষেত্রে কমও হতে পারে বেশিও হতে পারে। বাউন্ডিং পালসের ক্ষেত্রে সবসময় হাই থাকে, ঠিক আছে, আর ফিবল পালসের ক্ষেত্রে লো থাকে। তাহলে সেক্ষেত্রে এখানে লো টেনশনের এক্সাম্পল দেওয়া হয়েছে ডাইক্রোটিক পালস। ঠিক আছে, নেক্সট অ্যাবনর্মাল ডিগ্রি অফ কম্প্রেসাবিলিটি, মানে তুমি কম্প্রেস করাটা আমরা বললাম না যে যাদের হাই ব্লাড প্রেশার তাদের ক্ষেত্রে একটু হার্ডার হয় আর্টারিটা, সেরকম অ্যানিমিক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আবার তুমি ইজিলি পালসটাকে কম্প্রেস করতে, মানে আর্টারিটাকে কম্প্রেস করতে পারবে, এটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, নেক্সট অ্যাবনর্মাল কন্ডিশন অফ দ্য আর্টারি, মানে সেক্ষেত্রে কি, আর্টারিটা তুমি যখন ফিল করছো তখন দেখবে খুব সফট, মানে ফ্ল্যাবি, ফিল করতেই প্রবলেম হচ্ছে। ঠিক আছে, যেমন আর্টেরিওস্ক্লেরোসিস আমরা বলেছিলাম না, হার্ড হয়ে যায়, সেটাকে কম্প্রেস করাটা খুব মুশকিল হয়ে পড়ে, প্লাস বহুবার হয়তো সেখানে প্রিক করা হয়েছে, এক্সটার্নাল ইনজুরি হয়েছে, এক্সটার্নাল স্কিনটা হয়তো মানে স্ট্রিকচার হয়ে গেছে, সেক্ষেত্রে কি তুমি বাইরে থেকে ফিল করাটা একটু মুশকিল হয়ে যায়, বা আর্টেরিওস্ক্লেরোসিস হয়েছে, হার্ডেনিং হয়ে গেছে ভেতর থেকে ফ্যাটি ডিপোজিশনের জন্য, সেক্ষেত্রেও কিন্তু আর্টারিটাকে কম্প্রেস করা একটু মুশকিল হয়। এগুলো মোটামুটি তোমাদের অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ পালস। ঠিক আছে, এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সাইট ওয়্যার পালস মে ফিল, মানে আমরা কোথায় কোথায় পালসটা ফিল করতে পারি। ঠিক আছে, পালস তো ফিল করতে পারি, আমরা চেক করতে পারি, মানে দেখতে পারি, আর আমরা ফিল করতে পারি, মানে দেখতে পারি, আর কি শুনতেও পারি। তাহলে মোটামুটি এই যে ছবিটা দেখছো সেটাতে দেখো
কিছু কিছু আমরা যেখানে যেখানে মোটামুটি আমরা ফিল করি বা চেক করি বা দেখি সেগুলোর ছবি দেওয়া আছে। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে এবং নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, না হলে পারবে না ফিল করতে। তাহলে কি, ফার্স্ট আমি যদি হেড থেকে শুরু করি, টেম্পোরাল পালস, ক্যারোটিড পালস, এপিক্যাল পালস, ব্রেকিয়াল পালস, রেডিয়াল পালস, পপ্লেটিয়াল পালস, পস্টেরিয়র টিবিয়ালিস পালস এবং ডরসালিস পেডিস। ঠিক আছে, মোটামুটি এগুলো আমরা যেখানে পালস কাউন্ট করতে পারি। তাহলে এবার আর কোনো অসুবিধা নেই যে কারোর কোনো লিম্বে কোনো বডি পার্টসে যদি প্রবলেম হয় আমরা এতগুলো পালস কিন্তু চেক করতে পারবো। ঠিক আছে, তাহলে মোটামুটি একটু জেনে নিই যে কোথায় আমরা কিভাবে চেক করব। তাহলে রেডিয়াল পালস আমি চেক করব কোথায়? থাম্ব সাইড অফ দ্য রিস্ট অ্যাবাউট 1 inch বিলো, মানে যে কোনো থাম্বের তুমি যে হাতে চেক করতে চাইছো অপোজিট হ্যান্ড দিয়ে, যদি তুমি পেশেন্টের যে হ্যান্ড চেক করতে চাইছো সেই হাতে তুমি তোমার ডমিনেন্ট হ্যান্ড দিয়ে যদি তার রিস্টের 1 ইঞ্চি নিচে তুমি প্রেস করো বেস অফ দ্য থাম্বে, তাহলেই কিন্তু মোটামুটি তুমি রেডিয়াল পালস ফিল করতে পারবে। ঠিক আছে, ব্রেকিয়াল পালস, ইনার অ্যাসপেক্ট অফ দ্য এলবো, তার মানে কি যে এলবোর ইনার অ্যাসপেক্ট। তোমরা এতদিনে অ্যান্টিকিউবিটাল ফসা পড়া হয়ে গেছে, তাহলে সেই ইনার অ্যাসপেক্টে যদি তুমি ফিল করতে চাও তাহলে তুমি ব্রেকিয়াল পালস ফিল করতে পারবে। ঠিক আছে, এখানে সাধারণত আমরা যখন ব্লাড প্রেশার চেক করি তখনই কিন্তু আমরা ব্রেকিয়াল পালসই চেক করি। নেক্সট, ক্যারোটিড পালস। ক্যারোটিড পালস মানে কি, যখন আমরা সিপিআর দিই সাধারণত তখন আমরা ক্যারোটিড পালসটা চেক করি। এটা কি, জাস্ট যে অ্যাডামস অ্যাপেল আছে আমাদের, অ্যানাটমি আমি আর পড়াচ্ছি না, অ্যানাটমি তোমরা এতদিনে পড়া হয়ে গেছে। তাহলে অ্যাডামস অ্যাপেল থেকে জাস্ট যদি রাইট সাইডে গ্রুভে যাও বা লেফট সাইডে গ্রুভে যাও, যে কোনো গ্রুভে তুমি যদি তোমার 3টে ফিঙ্গার ইন্ডেক্স, মিডল অ্যান্ড রিং ফিঙ্গার যদি গ্রুভে হাতটা ফার্মলি প্লেস করো তাহলেই কিন্তু তুমি পালসেশন ফিল করতে পারবে। দ্যাট ইজ ক্যারোটিড পালস। নেক্সট, টেম্পোরাল, অ্যাট সাইড অফ হেড জাস্ট অ্যাবাভ দ্য ইয়ার, তুমি জাস্ট হাতটা যদি 3টে ফিঙ্গার দিয়ে আমি প্রেস করি তাহলেই আমি টেম্পোরাল পালস ফিল করতে পারবো। ফিমোরাল পালস, তাই ফিমোরাল পালস জাস্ট দ্য গ্রয়েন, যেখান দিয়ে ফিমোরাল আর্টারি পাস করেছে সেখানে আমি ফিমোরাল পালস ফিল করতে পারবো। পপ্লিটিয়াল পালস, তাহলে জাস্ট বিহাইন্ড দ্য নি, যেখানে আমার নি যদি আমি একটু বেন্ড করে হাত দিয়ে পালস লোকেট করার চেষ্টা করি আমি কিন্তু ফিল করতে পারবো। পস্টেরিয়র টিবিয়ালিস, মিডিয়াল সারফেস অফ দ্য অ্যাঙ্কেল নিয়ার অ্যাঙ্কেল বোন, হাত দিয়ে নিজেরা ট্রাই করো যখন পড়ছো তাহলে দেখবে ফিল করতে পারবে এবং ফিউচারে সুবিধা হবে। ডরসালিস পেডিস, তাহলে টপ অফ দ্য ফুট স্লাইটলি ল্যাটারাল টু মিড লাইন, এখানেও কিন্তু আমরা ব্লাড সার্কুলেশন হওয়ার কারণে পালসেশন ফিল করতে পারি। এপিক্যাল, এপিক্যাল মানে হার্ট, আমরা বুঝতেই পারছি হার্টের অ্যাপেক্সের কথা বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে 4th and 5th ইন্টারকস্টাল স্পেস বিলো দ্য নিপল লাইন বা লেফট স্টার্নাম, সেখানে আমরা কিন্তু এপিক্যাল পালস ফিল করতে পারবো। সেটা কি, আমাদেরকে উইথ দ্য হেল্প অফ স্টেথোস্কোপ অসকালটেশন করতে হবে। আর বাকি প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা হাত দিয়ে পালসেশন চেক করতে পারবো। এপিক্যাল পালস সাধারণত স্টেথোস্কোপ দিয়েই আমরা ফিল করার চেষ্টা করি বা অসকালটেশন করি। ঠিক আছে, নেক্সট, তাহলে আমরা পালসটা কি করে চেক করব? এত দূর আমরা যেগুলো পড়লাম মোটামুটি একটু থিওরি পোর্শন ছিল। এবার প্র্যাকটিক্যাল পার্ট, যে আমরা কি করে পালসটা চেক করব, তার জন্য আমার কি কি লাগবে। ঠিক আছে, তাহলে পালস সাধারণত আমরা কি অ্যাসেস করতে পারি বাই প্যালপেশন, বাই অসকালটেশন অর বাই মনিটরিং, মানে কার্ডিয়াক মনিটরের মাধ্যমে, যেটা তোমরা এই যে স্পাইকটা কন্টিনিউ দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা কার্ডিয়াক মনিটরের ছবি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের একটা হার্ট রেট বা পালস যদি চেক করতে হয় আমাদের এই জিনিসগুলো লাগতে পারে। যেমন একটা রেকর্ড শিট, আমি একটা জিনিস প্রসিডিওর করছি তাহলে আমায় রেকর্ড করতে হবে, পেন লাগবে, ওয়াচ লাগবে, কেন আমাকে টাইমটা ওয়াচ করতে হবে, স্টেথোস্কোপ, অ্যালকোহল সোয়াব, ডপলার আল্ট্রাসাউন্ড স্টেথোস্কোপ। এখানে এই কারণে লেখা আছে যে অনেক ক্ষেত্রে আমরা ডপলারিং করি
মনিটর এখানে লেখা নেই, সেই জন্য এটা লেখা আছে, ঠিক আছে। আর অনেক সময় যেটা হয়, পালস অক্সিমিটার দিয়েও কিন্তু আমরা হার্ট রেটটা অ্যাসেস করতে পারি। তাহলে আমরা এবার দেখে নিই কোন টেকনিকে আমরা পালসটা ফিল করব। তাহলে আমরা জেনে গেছি কোথায় কোথায় ফিল করা যায়। তাহলে ফিল ওভার বোনি এরিয়া, তাহলে আমরা বোনি এরিয়াতে আমাদের 3টে ফিঙ্গার যেটা আছে, সেই ইন্ডেক্স, মিডল আর রিং ফিঙ্গারে যে সফট প্যাডি পার্ট, সেটা দিয়ে বোনি প্রমিনেন্সের উপর চেষ্টা করব ফিল করতে। নেক্সট, স্পেশালি মনে রাখবো থাম্ব কখনোই ইউজ করব না। কেন? 1 নম্বর হচ্ছে থাম্বের দেখো স্কিনটা কিন্তু প্রচণ্ড থিক হয়, যার জন্য আমরা নিজেদের পালসে ফিল করব। তাহলে কি আমি ভুল করে ফেলবো, সেই জন্য থাম্ব ইউজ করব না। 2 থেকে 3টে ফিঙ্গার আমরা ইউজ করব, তবে এক্ষেত্রে 3টে ফিঙ্গারই আমরা ইউজ করব, কখনো স্কুইজ করব না। আর চেষ্টা করব যে ঘড়িতে সেকেন্ডের কাঁটাটা আছে সেই রকম একটা ঘড়ি নিতে কাউন্টিংয়ের জন্য। 30 সেকেন্ড কাউন্ট করব, কিন্তু আমরা 2 করতে পারি। বা যে ক্ষেত্রে দেখা গেল ইররেগুলার বিটস হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে ফুল 1 মিনিট আমাকে হার্ট রেটটা চেক করতে হবে, মানে পালসেশন নিতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে এপিক্যাল পালস ফুল 1 মিনিট আমাকে কাউন্ট করতে হবে। নেক্সট কি, আর সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমি যখন পালসেশন চেক করছি আমি যেন রেট, রিদম, কোয়ালিটি, কম্প্রেসাবিলিটি অফ দ্য আর্টারি এগুলোর নোটও আমাকে রাখতে হবে, ঠিক আছে। তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে কেন 3টে আঙুল দিয়ে আমাকে পালসেশন চেক করতে হবে। তো সেটার রিজনটা একটুখানি জানিয়ে দিই, যে আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার সেটা কি করে, আমাদের রেট, রিদম, ভলিউম, পালসের যেটা আছে, পালসের ক্যারেক্টারিস্টিক, সেটাই কিন্তু ও অ্যাসেস করতে হেল্প করে। নেক্সট, ফার্স্ট আর থার্ড ফিঙ্গার যারা আছে তারা চেষ্টা করে যে কম্প্রেস করে ব্লাড ভেসেলকে এমটি করতে, ঠিক আছে। আর থার্ড ফিঙ্গার তাহলে রইল, ঠিক আছে। থার্ড ফিঙ্গার ইজ টু ব্লক দ্য retrograde pulsation, that is in when the pulse goes into the back of the hands and the wave hits and come back and may interfere with the original pulse wave. তাহলে মিডল ফিঙ্গার আমাদের সবসময় হেল্প করে ভলিউম অফ দ্য পালস, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের 3টে ফিঙ্গারের কাজ হলো, আমি যদি দেখো এখানের আঙুলের পজিশন ওয়াইজ আমরা কিন্তু একটা ছবি যেটা দেখাচ্ছি সেটা কি আছে, ডিস্টাল ফিঙ্গার, যেটা মানে আমার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে দূরে, যেটা মানে অ্যাওয়ে ফ্রম হার্ট, সেটা ডিস্টাল ফিঙ্গার। তাহলে তার কাজ কি হচ্ছে, ও অবলিটারেট retrograde pulsation ফ্রম পালমার আর্চ। তাহলে অবলিটারেশন মানে বাধা দেয়া, মানে এক্সট্রা যদি পালসেশন আসে সেটাকেও বাধা দিচ্ছে। তাহলে মিডল ফিঙ্গারের কাজ কি, ও পালস রেটটা কাউন্ট করছে এবং ভলিউম দেখছে। আর কি, প্রক্সিমাল ফিঙ্গার ইজ ইউজ টু চেক কন্ডিশন অফ দ্য আর্টেরিয়াল ওয়াল। তাহলে আর্টেরিয়াল ওয়ালের যে কন্ডিশন সেটা কিন্তু প্রক্সিমাল ফিঙ্গার দেখছে, ঠিক আছে। আমাদের এটা শুধু মাথায় রাখতে হবে যেন কখনো 3টে ফিঙ্গারের মাঝে কোনো গ্যাপ না থাকে, 3টে ফিঙ্গার যেন সাইমালটেনিয়াসলি সেম ডিরেকশানে, সেম লেন্থেই থাকে, তাহলেই আমরা এক্স্যাক্টলি পালসেশন ফিল করতে পারবো এবং কাউন্ট করতে পারবো, যেটা আমরা প্রসিডিওর হিসেবে করতে চাইছি, ঠিক আছে। তাহলে মোটামুটি দেখা গেল যে আমরা পালসেশনটা আশা করি তোমরা করতে পারবে। ওকে, তাহলে থ্যাংক ইউ।